আমি একদমই বাড়িঘর অপরিষ্কার অগোছালো রাখতে পারি না, তাই প্রয়োজন মতো ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে কাজকর্ম করে দিয়েছি, আর খুব সকাল সকাল উঠে পড়েছি। একটু সকাল সকাল উঠলে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আজকে আবার হচ্ছে ডাইনিং রুমটা একটু ভালো করে পরিষ্কার করব। অনেক ঝুল পড়েছে, তো সেটা পরিষ্কার করব। তো ভাবলাম তার আগে ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে করব। আর এখানে না কি করছিল বলো তো বাবানের পাপা? তো বাবানের তো কিছু মানে আগস্টেই তো পরীক্ষা চলে আসবে। তো যে খাতাটা দেখতে পাচ্ছ, আসলে ল্যাপটপটাও বাবানের বাবা রেখেছে কালকে রাত্রেবেলা, মানে কালকে রাতে না, প্রতিদিনই যখনই সময় পাই করছে। আসলে বাবানের কোশ্চেনগুলো করছে। কোশ্চেন বলতে কি, স্কুলে যেগুলো পড়া দেয় সেগুলোই তো সেই পরীক্ষাতে আসে। তো সেগুলো কি করে বলো তো, ল্যাপটপে হচ্ছে টাইপ করে নিয়ে সেগুলো আবার হচ্ছে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসে। তাহলে ও বাবান হচ্ছে কোশ্চিনের মতো হয়ে যায়। তো সেগুলো হচ্ছে বাড়িতে বসে করতে পারে আর কি, নিজে নিজে। তাহলে বারবার ওই খাতাতে আবার সেই একই জিনিস লিখে দিতে হয় না, নাহলে তো সেই স্কুলে যা করাচ্ছে ওটাতে বারবার লিখতে হবে, খাতাতে লিখে তারপরে মানে উত্তরগুলো লিখতে পারবে, প্রশ্নগুলো তো আমাদের লিখে দিতে হবে। তো সেই কারণে বাবানের বাবা কী করে, অত ঝামেলা না করে ল্যাপটপেই করে নেয়। করে নিয়ে তারপরে যেগুলো বের করে নিয়ে আসে, তো সেগুলোই বাবানো হচ্ছে করে। তো সেটাই হচ্ছে কয়েকদিন ধরে বলতে পারছো, মানে বলতে পারো সেগুলোই করছে এখন কয়েকদিন ধরে। একটু সুবিধা হয়, একবারে করে নিয়ে আসলেই হয়ে যায়, নইলে বারবার সেই আর পরীক্ষার আগে তো বুঝতেই পারছো কতটা মানে একটু পড়াশোনার চাপটাও বেড়ে যায়। আর একটু বারবার পড়াতে হয়, একই জিনিসগুলো বারবার করতে হয়, বারবার লিখতে হয়। তো সেই জন্য বাবানের বাবা বলে অত ঝামেলা না করে একবারেই লিখে নিই, তাহলে হয়ে যায়, ল্যাপটপে থেকে যায়। তার মধ্যে হচ্ছে এই এখন প্রথমটা একবার পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার পড়াগুলো আবার সেই দেয়। মানে প্রথমে যেগুলো পরীক্ষা হয়ে যায়, মানে যেহেতু একটা বই ভাগ করে দেয় যে এতটা থেকে এতটা হবে, কিন্তু দ্বিতীয় পরীক্ষা না, প্রথম পরীক্ষা থেকেও কিছুটা কোশ্চেন আছে। আবার যখন লাস্টে শেষ পরীক্ষা ফাইনাল পরীক্ষা হয়, তখন প্রথম দ্বিতীয় পরীক্ষা থেকেও কয়েকটা প্রশ্ন হচ্ছে দেয়। তো সেই জন্য একবারে করে রাখে, যাতে ওখান থেকে আবার সুবিধা হয় ওর পড়তে। তো সেই কারণেই করে রাখে। তো যাই হোক, এই যে দেখো ডাইনিং রুমটা খুব ভালো করে আজকে পরিষ্কার করবো। অনেক ঝুল পড়েছে, অনেক দিন পরই বলতে পারো করছি, কারণ সবসময় করে ওঠা হয় না। আর কদিন তো এই যে শরীরটা খারাপ ছিল, শরীরটা খারাপের জন্য হচ্ছে আমি হচ্ছে কাজের চাপটাও অনেকটা কমিয়ে দিয়েছিলাম, অনেকটাই কম করেছি। কিন্তু যতটুকু না করলে হয় না, ততটুকু তো করতেই হবে বলো। কিন্তু আজকে যেহেতু শনিবার, আসলে আমি এটা ভয়েসটা দিচ্ছি সোমবার দিন। আর সোমবার দিন বলতে মানে আমি তো কোনো ভিডিওই সোমবারে শ্যুট করতে পারিনি, এত প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যে আমি ভয়েসটা দিচ্ছি ঠিকই, এটা আগে থেকে ভিডিওটা করা ছিল, সেই জন্যই দিতে পারছি। আর মানে আজকে ভয়েসটা দিচ্ছি, আমার প্রচণ্ড বিশ্বাস করবে না, এতটা শরীর খারাপ। সকালবেলা আমি রান্না পর্যন্ত করতে পারিনি সারাটা, মানে সকালবেলা যে ঘুম থেকে প্রতিদিন সকালবেলা উঠে কাজকর্ম করি, কোনো কিছু করিনি। সকালবেলা উঠে বাবানের বাবা, মানে সোমবার দিন আর কি, সকালবেলা উঠে বাবানের বাবা ঝাড় দিয়েছে, তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে ওই হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট রান্না করেছিল। আমি কিচ্ছু করতে পারিনি। 10টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, উঠে বাবানের বাবা ভাত বেড়ে দিয়েছিল, একদমই খেতে পাইনি। একটু ভাত দিয়েছিল, ওটাই ভাতটা নষ্ট করে এসে তারপর আবার শুয়েছিলাম অনেকক্ষণ। মানে স্নান টান তো সকালবেলা করিনি। তারপরে হচ্ছে শুয়ে থাকার পর উঠে একটু স্নান করে একটু ভালো লাগছিল। তারপরে ভাবলাম কি, তাহলে ভিডিওটা যখন আছে তাহলে ভয়েসটা দিয়েই দিই। তো সেই জন্য একটু ভয়েসটা দিচ্ছিলাম। তারপরও না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, যে বসেছিলাম, মাথাটাও এতটা ঘুরছিল, আর মাথাটাও না ভারী হয়েছিল। তো যত তাড়াতাড়ি পেরে মানে ভয়েসটা দিয়েছি, দিয়ে তারপরে আবারও শুয়েছিলাম। মানে বলতে পারো এভাবেই হচ্ছে চলছে, একদিন কাজ করতে পারছি তো আরেকদিন কাজ করতে পারছি না। যেদিন কাজ করতে পারছি সেদিন ভিডিওটা দিতে পারছি, তারপরে আবার ভিডিওটা দিতে পারছি না শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, এদিকে আয়নাটাও পরিষ্কার করলাম, আর ওইদিকে তো ঝুলঝাড়া কিছুটা হয়ে গেছে, আর একটু কিছুটা বাকি আছে। তো এইদিকে হচ্ছে যে মানে এই বেসিনটার উপরের দিকেও বেশ মাকড়সার জালগুলো ছিল, ওটাও পরিষ্কার করলাম। তো বেসিনের উপরে না ওই মানে ধুলোবালিগুলো পড়েছে, তো ভাবলাম কি একবারেই পরিষ্কার করে নিই। যে প্রথমে আয়নাটা পরিষ্কার করলাম, কারণ আয়নার উপরেই পড়েছিল অনেকটা। তো পরিষ্কার করার পর তারপরে এদিকে বেসিনটাও পরিষ্কার করে তারপর আবার চলে আসলাম ডাইনিংয়ে। কিছুটা করেছি বললাম না, আর কিছুটা বাকি আছে। তো এই দিকটা করা হয়নি, আবার সিঁড়ির তলাটাও বাকি আছে, তো সেই জন্য হচ্ছে সিঁড়ির তলাটা করব। তো এইদিকে যে করছি, আর ওয়ালটাও একটু ঝেড়ে নিই। সবসময় তোমার তো দেখোই মানে ঝুল ঝাড়ার সাথে সাথে ওয়ালটাও আমি কিন্তু ঝেড়ে নিই। তো যাই হোক, এদিকটা দেখো সিঁড়ির তলাটা এখন করছি। এই কোনাগুলোতে না একটু বেশি থাকে, তো সেগুলোই হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করছি যেখানে যেখানে আছে। আর সাথে যে ওয়ালটাও সাথে আমি সবসময় ঝেড়ে নিই, কারণ ওয়ালে না ধুলো থাকে, একবার ঝেড়ে নিলে না ওয়ালটাও বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি সেটাই করি। তো সোফাটা একটু ঝেড়ে নেবো, কারণ হচ্ছে এই যে ধুলোবালিগুলো পড়লো সোফার ওপরেই তো পড়লো অনেকটা না বলো। তো সেই জন্য সাথে সোফাটাও একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে একটু কভারটা একটু সুন্দর করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকটা দেখো কভারটা হচ্ছে আমি একটু টান টান করে নিচ্ছি, কারণ এই বসতে বসতে না একটু না সরে নড়ে যায়, তখন আর ভালো লাগে না। একটু টান টান থাকলে না দেখতে যে কোনো জিনিসই দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো সেই জন্য সেটাই করছি। আর বাবান তো ওরা ঘুম থেকে উঠেনি বললেই চলে, কারণ হচ্ছে এই সকালবেলা ভাবলাম ঘরটা গোছাবো, কিন্তু ওরা ঘুম থেকে উঠেই নি। তো ভাবলাম কি যে যতক্ষণ না ওঠে ততক্ষণটা হচ্ছে ডাইনিং রুমটা পরিষ্কার করি। তারপরে এই যে পাপোশগুলো কালকে কেচেছিলাম, আর খুবই মোটা তো একদিনে তো শোকানো সম্ভব নয়। তো আজকে বেশ ভালো রোদ উঠেছিল, মানে সকালবেলা দুপুরবেলা বেশ ভালো রোদ উঠেছিল, কিন্তু তারপরে দুপুরের পরপর এত বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো জানো তো, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো যাই হোক, এই পাপোশগুলো একটু রোদে দিলাম, দিয়ে তারপরে সিঁড়ি ঝাড় দিতে এসে সিঁড়িতেই তো ছিল পাপোশগুলো, ছাদ থেকে কালকে তুলে রেখেছিলাম, তো সেই জন্য ভাবলাম একবারই দিয়ে দিই, তখন আবার ভুলে যাব, তখন মনেই থাকবে না। তো সেই জন্য সিঁড়ি ঝাড় দিতে দেওয়ার আগে ওটা দিয়ে তারপর এখন এই যে সিঁড়িটা ঝাড় দিচ্ছি। তো বাবলি বলেছে তোমার বৃহস্পতিবারের পুজো দেখতে এত ভালো লাগে কি বলবো, আর তুমি কি সুন্দর আলপনা দাও, থ্যাংক ইউ। আর বলেছে প্রিয়াঙ্কা তুমি কিছুদিন কাজ কম করো, রেস্ট নাও, শরীরের উপরে চাপ দিও না, আমারও 1-2 দিন ছেড়ে ছেড়ে শরীরটা খারাপ লাগছে গো, যাই হোক ভালো থেকো, থ্যাংক ইউ। আর সত্যি আমার প্রচণ্ড শরীরটা খারাপ আছে কদিন ধরে, জানি না কেন এমন হচ্ছে, কাজ তো আমি একদমই করতে পারছি না। ওই যে আমারও বলতে পারো ওরকম 1-2 দিন ছেড়ে ছেড়ে শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে, একদিন কাজ করতে পারছি একদিন করতে পারছি না। এই যে আজকে ধরো কাজ একদম, মানে এটা তো যেহেতু শনিবারের ব্লগ, সোমবারে তো কোনো কাজ করতে পারিনি, এই যে শুয়েই ছিলাম, বললাম না 10টা পর্যন্ত শুয়েছিলাম, 10টার দিকে উঠে আমাকে ডেকে একটু ভাত বেড়ে দিল, একটু খেয়ে তারপরে হচ্ছে আবার শুয়ে পড়েছি। তো যাই হোক, এদিকটা বাবা ওরা ঘুম থেকে উঠে তো এখন বিছানাটা ঝাড় দিচ্ছি, দিয়ে তো একবারে সব ঘরগুলো ঝাড় দেবো। ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়নি, শুধু মানে গোছানো হলো, তো ঘরগুলো ডাইনিংটা একবারে সব কিছু ঝাড় দিয়ে নেব। তো যাই হোক এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো হচ্ছে শুভনাম দিদিভাই বলেছে, হাই আমি শুভনাম, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। হ্যাঁ গো, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তো দুলুমণি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই জানো তো আমিও না তোমার মতো করে ভিডিও বানাতে চাই, বাট পারি না, কিভাবে বানাবো একটু যদি সাজেশন দাও ভালো হয়। তো তুমি ভিডিও তোমার যেরকম ভালো লাগে, যে অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতে তোমার পছন্দ, আসলে সেটা তো নিজের উপরে ডিপেন্ড করে না, যে আমি কীভাবে ভিডিওটা করব। আমার যেভাবে ভালো লাগে, আসলে আমার আবার অন্য কেউ মানে ক্যামেরা ধরে দিলে মানে আমার মনে হয় না যে ভালো, মানে আমার নিজের মতো করে হয়, তো সেই জন্য সবসময় ক্যামেরাটা আমি নিজেই ধরি। অনেক সময় বাবানের বাবা একটু যদি ফাঁকা থাকে অনেক সময় বলে দেয় আমাকে যে তাহলে দাও আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, অনেক সময় বাইরে করে দেয়, কিন্তু বাড়ির ভিতরের ক্যামেরাটা পুরোটা আমি করি, কারণ হচ্ছে নিজে একটা করে করে অভ্যাস হয়ে গেছে, তো তখন মনে হয় অন্য কেউ করে দিলে ক্যামেরাটা কীভাবে রাখছে, কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে নিচ্ছে, তখন ভালো লাগে না। তো সেই জন্য সবসময় আমি ভেতরটা আমি সবসময় নিজের করি, কিন্তু বাইরে অনেক সময় বাবানের বাবা ইচ্ছে করেই করে দেয়, অনেক সময় এই সবজি টবজি তোলার সময় বারবার ক্যামেরাটা সরাতে হয় সব দিক থেকে, তো সেই জন্য বাবানের বাবাকে ডাকি, তখন বাবানের বাবা বাইরেটা করে দেয়। এখন যেরকম আমি নিজে থেকেই করছি, যে যখন দেখবে যে ভিডিওটা আমার নড়ছে এদিক ওইদিক করছে, তখন মনে হবে মানে বুঝতে পারবা যে ভিডিওটা বাবানের বাবাই করে দিচ্ছে আমাকে। এখন যেরকম মানে সবটা কিন্তু আমি নিজেই করছি। তো যাই হোক ওভাবেই করি। আর তুমি দেখো যেভাবে তোমার ভালো লাগে, যে অ্যাঙ্গেল থেকে নিতে সেভাবে ক্যামেরাটা সেট করো, ভিডিওটা করো, করে তারপর তো তুমি জানো এডিটিং করতেই হবে, তারপর নিজের মতো যেভাবে বলতে ইচ্ছে করে কথাগুলো সেভাবে বলো। আর না প্রথম না সবারই ভয় লাগে, আমারও তো প্রচণ্ড ভয় লাগতো যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম, আমারও প্রচণ্ড ভয় লাগতো যে কীভাবে কী হবে, কীভাবে কথা বলবো, কীভাবে সব ভিডিওটা এডিট করব। তো মানে কয়েকদিন না এভাবে করতে করতে না তোমারও অভ্যাস হয়ে যাবে, তখন তোমারও ভালো লাগতে শুরু করবে, তখন আর অসুবিধা হবে না। তো প্রথম সবারই একটু ভয় লাগে, আমারও একটু ভয় লাগতো, তো এখন যেরকম করে করে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো ন্যাশবুল চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার শরীরটা ঠিক হলো, আগের ভিডিওতে আমার নামটা নিলে না। তো হচ্ছে আমি না একদমই হয়তো মানে অনেকে কমেন্ট থাকে, তো আসলে নেওয়া হয়নি, মাঝে মধ্যে শরীরটা এত খারাপ থাকে, আসলে সবার কমেন্টগুলো তখন আর পড়া হয়ে ওঠে না, যতটা পারি পড়ি। তো সরি, আর তুমি কিছু মনে করো না, আসলে তুমি না একটা কাজ করো, যখনই কমেন্ট করো না তোমার নামটা একটু প্লিজ বলো। তুমি এর আগে বলেছিলে এটা তোমার বাবার নামে চ্যানেলটা খোলা আছে। তো যাই হোক, এরপরে যখন কমেন্ট করো প্লিজ তুমি তোমার নামটা একটু কমেন্টে লিখে দিও, তাহলে আমার মানে বলতে একটু সুবিধা হবে তোমার নামটা। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা সব কিছুই মোটামুটি হয়ে গেল, মোছা একটু বাকি আছে। এখন শুধুমাত্র স্নান করব, পুজো করব, তারপরে হচ্ছে রান্না করবো। আর আজকে তো শনিবার তো নিরামিষ খাই, তো সব কিছু নিরামিষই রান্নাবাড়ি হবে। তো যাই হোক, অনেকেই একটা মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই হয়েছে, তো কীভাবে কী হয়েছে সবটাই তোমরা গল্প শুনতে চাইছিলে, তো সেটা তোমাদের অবশ্যই বলবো। তো যাই হোক, এদিকে একটু হাত পা ধুয়ে না স্নান করে একটু চলে এসে এই যে ওষুধ খাচ্ছি। আসলে মানে সকালবেলা কাজ করতে করতে এত দেরি হয়ে গেল না, তো সেই জন্য ভাবলাম কি যে এখন আর পুজোটা দেবো না, একবারে পরে হচ্ছে আরেকবার স্নান করব, তখন হচ্ছে পুজোটা দেবো। তো সেই জন্য না আজকে আর হচ্ছে মানে সকালবেলায় পুজো দিতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে আবার রান্না করতে হবে, তো রান্না করতে করতে অনেকটা দেরি লাগবে।
তো সেই জন্য না ভাবলাম তাহলে মানে রান্নাবাড়ি করে বাবানের পাপা স্কুল চলে যাবে, তারপরে হচ্ছে পুজো দেবো। তো যাই হোক, এই যে কালকে রাতে করেছিলাম গোলা রুটি, তো থেকে গেছে 4টে। তো বাবানের পাপা বললো কি একটু চা করো, চা করে চা দিয়ে হচ্ছে গোলা রুটি খাই। আমার না একদমই লাল চা খেতে ভালো লাগে না, তারপরে হচ্ছে আবার দুধ চা খেতে ভালো লাগে। বাবানের পাপা একদমই দুধ চা খেতে দিল না, বলছে সকালবেলা উঠে প্রতিদিন গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, তারপর যদি এখন তুমি দুধ চা খাও তখন আরও গ্যাস হয়ে যাবে, তো লাল চা করো। তো সেই জন্য দুজনে মিলে লাল চা করেছি। আমি একটু মানে রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খেয়েছি, তারপর চা থেকে গেছিলো ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার পর। তারপর তো আমি চাটা খাই না, সত্যি বলতে আমার ভীষণ খারাপ লাগে, লাল চা খেতে একদমই পছন্দ না। চা তো আমরা খাই না, তারপর না লাল চা খেতে একদমই ভালো লাগে না আমার, মানে খাবো যদি দুধ চা খাবো, নইলে চা খাবোই না আমার মনে হয়। তো এই বাবানের পাপা বললো, জোর করলো, তারপর জন্য একটু লাল চা করলাম, লাল চাই খেলাম একটু আজকে। তো যাই হোক, আজকে সব কিছু নিরামিষই রান্নাবাড়ি করবো, যেহেতু শনিবার আজকে। তো যে তোমাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের যে গল্পটা শুনতে চাইছো সেটা অবশ্যই বলবো আজকে। তো কবিতা দাস দিদিভাই বলেছে, আমার মতো মানে তোমার মতো আমিও ছাতু খাই না, ছাতু খেলে আমারও জল খেতে হয়, না হলে মনে হয় গলায় আটকে আছে। নিজের শরীরের খেয়াল রেখো, আর পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, আসলে আমারও ওরকম সেম, তুমি তো জানোই, বলেছিলাম এর আগে, আমার একদমই ভালো লাগে না, গলায় মনে হচ্ছে আটকে থাকে, আর ছাতু খেলে না খুবই বাজে লাগে আমার, তার জন্য আমি একদমই ছাতু খাই না। তো সুলতানা দিদিভাই বলেছে, সবার প্রথমে আমি দেখেছি আপু, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করেছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, গল্পটা শুরু করি। তো আমাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটো কেন বললাম বলো তো, আসলে কি বলো তো, আমার হচ্ছে দাদুর যে বোন আছে, বোনের হচ্ছে ছেলের বিয়ে ছিল, তো হচ্ছে মেজো ছেলের বিয়ে ছিল, যে মানে যে ছেলের বিয়ে ছিল সেই ছেলের বোন তো আজকে আমাদের বাড়িতে এসে অবশ্যই দেখাবো তোমাদের। তো ওই হচ্ছে মেজো ছেলের বিয়ে ছিল, আর যে বড় ছেলে ছিল ওই মানে ঠাকুমার আর কি, মানে আমার দাদুর বোন, তো আমার যেহেতু ঠাকুমা হবে নিজের বোন, মানে আমাদের যেখানে বাড়ি করেছে ওখানেই কিন্তু বাড়ি, আশেপাশেই বাড়ি সবারই। তো মানে ওই বোনের বাড়িটা এখানে। তো যাই হোক, তো ওই বড় যে ছেলে ছিল সেটা ছিল মানে বাবানের পাপার হচ্ছে বন্ধু ছিল, তো সেই হিসাবে নিমন্ত্রণ পেয়েছে, বিয়েতে এসছে আর কি। তো যেহেতু মেজো আমার যেটা কাকু হবে, মানে যার বিয়ে সে তো মেজো কাকু হবে, আরও বড় কাকুরই হচ্ছে বন্ধু ছিল বাবানের পাপা। তো যাই হোক, সেই হিসাবে বিয়েতে নিমন্ত্রণ পেয়েছে, এসে বরযাত্রীও গেছিলো। তো মেয়ের বাড়িতে গিয়ে নাকি আমাকে দেখেছে, তো যাই হোক দেখে ওর ভালো লেগেছে। তো বিয়ে বাড়িতে এত লোক থাকে, অত লোকের মাঝে তো কে আমাকে দেখলো সেটা তো আর দেখা যায় না, তখন আমি খুবই ছোটো ছিলাম, ধরো তখন আমি 9-এ পড়তাম, তখন আমি, তো বুঝতেই পারছো কতটা ছোটো ছিলাম। তারপরে হচ্ছে বাবানের ব্যাপার দেখে নাকি আমাকে খুব পছন্দ হয়েছে, মানে প্রথম দেখে ভালো লাগে, একটা কথা আছে না, ফার্স্ট লাভ যেটা বলে। তো যাই হোক, তো সেইভাবে আমাকে দেখেছে, দেখে তারপরে হচ্ছে পরে হচ্ছে যাই হোক অন্য কোনো বন্ধুর মাধ্যমে হোক, যেভাবেই হোক, একটা আমাকে আবার প্রপোজ মানে করেছিল তখন। তো কী করেছিল বলতে, তখন আমি ভেবেছি যে কে না কে দেখেছে, আর অতটা খেয়াল ছিল না, আর তা খেয়াল বলতে আমি সত্যি বলতে আমি দেখিও নি, আর এত লোককে তো মনে রাখা সম্ভব না, একটা বিয়ে বাড়িতে তো কম লোক আসে না, আর সবাইকে কি মনে রাখা সম্ভব, আর অতটা তো আমি খেয়ালও করিনি। তো যাই হোক, আমি আবার কিছু বলিনি, আমি আবার না করে দিয়েছিলাম। তো যাই হোক, এভাবে কিছুদিন পার হয়ে গেল, কিছুদিন পার হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে যখন আমি ক্লাস 10-এ যখন 9-এ পড়েছিলাম তখন বিয়ে বাড়িতে আমাকে দেখেছিল। এভাবে কিছু মাস পার হয়ে গেল, তারপরে হচ্ছে যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন হচ্ছে আমাদের বাড়িতে বিয়ের কথা বলে, আমাদের বাড়িতে মানে বিয়ের কথা বলেছিল তখন বাবানের পাপা। তো বলার পর আমাদের বাড়ি থেকে যেহেতু রাজি হয়ে যায়, রাজি হয়ে যাওয়ার পর তারপরে যেরকম দেখাশোনা করে হয়, তো সেই জন্য তোমাদের বলেছি আসলে বাবানের পাপার থেকে ধরো এটা লাভ ম্যারেজ, আর আমার তরফ থেকে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হলো। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে বলার পর তো আমাদের বাড়ি থেকে সবাই রাজি হয়ে যায়, তারপর যেরকম একদম দেখাশোনা হয়, ওদের ফ্যামিলি থেকে সবাই দেখাশোনা করতে আসে, 2-3 বার করে ওরা এসেছিলো, তো আমাদের বাড়ি থেকেও সেরকম দেখতে গিয়েছিলো, এরকম করে আস্তে আস্তে তারপর আমাদের বিয়েটা ঠিক হয়। কিন্তু আমাদের বিয়েটা, আমি যেহেতু 10-এ থাকতে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার বিয়ে হয়েছে আমি যখন 12-এ পড়ি, তখন যেহেতু যখন 10-এ পড়তাম তখন আমার 15 বছর বয়স ছিল, 15 বছর বয়সে আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো একটা কথা বলছি, এই যে দেখো কলা পাতা বাবানের বাবা কেটেছে, বলছে কলা পাতায় আজকে ভাত খাবো, অনেক দিন পর কলা পাতায় ভাত খাচ্ছি, তার জন্য আজকে আর বাটিতে কিছু দেয়নি, সব কিছু ভাত থালাতে মানে ভাতের ওপরে দিচ্ছি ঢাল তরকারিগুলো, আর ভীষণ ভালো লাগছিলো সত্যি বলতে আজকে কলা পাতায় খেয়ে সত্যি। তো যাই হোক, গল্পে আবার ফিরে আসি। তো আমাদের বাড়িতে বিয়ের কথা বলে, দেখাশোনা হয় আমাদের বাড়ি থেকে, এই দিক থেকে দুদিনে মানে 2 তরফ থেকে দেখাশুনো হয়, হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে বিয়ের কথা আগায়। তারপরে বিয়ে ঠিক হয়েছিল, যেহেতু বাবানের বাবা বলছে এখনও ছোটো আছে, কটা বছর অপেক্ষা করতে, যেহেতু আমার 18 বছর হলে তারপরে বিয়েটা হবে, এরকম বাবানের বাবা বলেছিল। বলার পর তারপরে এদিকে 1.5 বছরও হয়ে যায়, তারপরে যেহেতু বুঝতে পারছো সেই অনেক 10 বছর, আমাদের 11 বছর হতে চললো বিয়ের। তারপরে হচ্ছে অতদিন আগে আর গ্রামের সাইডে এতদিন বিয়ে ঠিক হয়ে থাকার লোকেও খারাপ বলে, তো সেই জন্য আমাদের বাড়িতে একটু জোর করছিল। তারপর যখন আমি 12-এ পড়ি
তখন আমাদের মানে বিয়ের ডেট ফিক্সড হয়, হওয়ার পর তারপরে হচ্ছে বিয়ের হয় আর কি। তারপরে যখন আমি মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমার 12-এ বিয়ে ঠিক হয়, মানে বিয়ের ডেট ঠিক হয়। তারপরে হচ্ছে যখন আমি টেস্ট পরীক্ষা দিই বা টেস্টের পর হচ্ছে 3 দিন পরে আমার বিয়ে হয়। টেস্ট পরীক্ষা দেওয়ার 3 দিন পরে আমাদের হচ্ছে বিয়েটা হয়। তারপরে বিয়ের পর ফাইনাল দিই, তারপরে কলেজ কমপ্লিট করি। তো এইভাবেই হচ্ছে আমাদের বিয়েটা হয়। তো যাই হোক, একটু ছোট্ট করে বললাম, এর মধ্যে আরও বড় অনেক কাহিনী আছে, মানে সেই 1.5 বছরের ঘোরাঘুরি তো আছেই, বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে ছোট্ট করে একটু বললাম, তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে দেখো এদিকে এখন আমি কাজকর্মগুলো করছি। ওইদিকে বাবানের বাবা চলে গেল বাবানকে নিয়ে স্কুলে, আর বাবানকে রেডি করে দিলাম। আজকে যেহেতু শনিবার, বাবানের স্কুলে পিটি আছে, তো সাদা ড্রেস পরে যেতে হবে, সেই জন্য সাদা ড্রেস পরেই গেল। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড় সে কালকে কেচেছিলাম আর গোছানো হয়নি, তো ভাবলাম হচ্ছে আজকে গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজোটা দেবো। এদিকে সকালবেলায় বাবানের বাবা সব ফুলগুলো তুলে এনেছিল, তো সকালবেলা করে তো বাবানের বাবা ফুল তুলে দেয়, তো আজকে আর ফুল তুলতে হবে না, ওই সকালবেলা তুলে দিয়েছে। আর তাড়াহুড়োর জন্য এই যে এদিকে আমি আবার পুজোটাও দিতে পারলাম না, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। সকালবেলায় ঝাড়াঝাড়ি করলাম, তো ঘরগুলো ঝাড়তেও তো একটু সময় লাগে, যতই সকালে উঠি না কেন, ওই ঝাড়তে ঘর বাড়িগুলো গোছাতে দেরি হয়ে গিয়েছিলো। তো ভাবলাম এত তাড়াহুড়ো করে পুজোটা দেবো না, আর পুজোটা না একটু ধীরে সুস্থে না দিলে না ভালো লাগে না, তো সেই জন্য একটু ধীরে সুস্থেই দেবো আজকে পুজোটা। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব রেখে দেবো, যাবো একদম সোজা স্নান করতে। তো দেখো স্নান করে চলে এসেছি। এই যে ফুলগুলো তো সকালবেলায় তুলে রেখেছিলো বাবানের পাপা, আর আজকে দেখো অনেক বেলা হয়েছে, সাদা জবাগুলো কিন্তু দেখো মানে ফুটে গেছে। মানে সকালবেলা করে সাদা জবাগুলো ফুটতে হয় না, হাত দিয়ে আমি ভালো করে ফোটাই। তো যাই হোক, এদিকে হচ্ছে পুজো দেওয়া শেষ হলো। তারপর দেখো, তোমাদের বললাম না দুপুরের পরপর এত বৃষ্টি, এই যে এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল, পরে পুরো জল জমে গেছিলো জানো তো আমাদের উঠানে, এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে বৃষ্টি তারপরে ছিল, তারপরে তো সারাদিন শুয়ে বসেই কাটালাম। আর আজকে যেহেতু শনিবার, বাবানের পাপাই বাবানকে স্কুলে নিয়ে আসে, মানে স্কুল থেকে নিয়ে আসে, আজকে আমাকে যেতে হয়নি। তারপরে এই যে সবুজ চুড়ি নিয়ে এসে, আমি বলছিলাম সবুজ চুড়ি নিয়ে এসো, তো বাবানের পাপাই স্কুল থেকে আসার সময় তারপরে এই যে একটা মাপ দিয়ে দিয়েছিলাম হাতের, তো সেই মাপ অনুযায়ী সবুজ চুড়িগুলো নিয়ে এসছে। তো এই যে চুড়িগুলো পরে নিলাম 2 হাতেই, তো এই হাতে কয়েকটা পরলাম, ওই হাতে কয়েকটা পরলাম। আর এই যে দেখো, বাবান স্কুল থেকে এসে বাবানকে খেতে দিয়ে দিয়েছে, বাবানের পাপারও খাওয়া হয়ে গেছে, বাবানের একটু সময় লাগে থেকে ও খাচ্ছে। তো যাই হোক, এই যে চুড়ি পরে নিলাম। তো যাই হোক, তোমাদের বললাম না যে কাকিমাকে দেখাবো, যে এই কাকুর বিয়ে হয়েছিল, যে কাকুর বিয়েতে আমাদের দেখা হয়েছিল, সেই কাকিমা হচ্ছে এই যে মানে সেই কাকুরই বউ। এখানেই হচ্ছে মানে বাড়ি, মানে শ্বশুর বাড়ি তো এখানেই, আমাদের বাড়ির কাছাকাছি। তো আমাদের বাড়িতে আবার ঘুরতে এসে সেই দিনই, তো ভাবলাম তাহলে এই দিনই গল্পটা শোনাই, তোমাদের দেখানোও হয়ে যাবে। তো সেই কাকু আসেনি, কাকিমা এসে, কাকিমার কিন্তু এই যে ছেলে মেয়ে, তো বুঝতেই পারছো কতদিন আগে আমাদের হচ্ছে আমাকে দেখেছিল। তো যাই হোক, সাথে আবার গোপাল নিয়ে এসে, মানে বোন, মানে এই কাকিমার মেয়ে তো আমার বোন হবে, মানে যেটা বোন আর এটা হচ্ছে ভাই হবে আমার। তো যাই হোক, সেই গোপাল নিয়ে এসে আমি একটু গোপাল কোলে নিচ্ছিলাম। তো ফোনে হচ্ছে কী যে নিয়ে যে আলোচনা হচ্ছিলো, আমি না একদমই ভুলে গেছি, তো আমার একদমই খেয়াল ছিল না, সেটাই বসে বসে দুজনে মিলে গল্প করছিলাম আমরা দুজনে। তো ভাবলাম তাহলে একটু চা করি, কাকিমারা এসে চা আবার মুড়িও দিয়েছিলাম, তো মুড়ির আর ভিডিও করা হয়নি, শুধুমাত্র চা করারই ভিডিও করা হয়েছে। তো এই যে আমি তো লাল চা খাই না, তোমাদের বললামই, আর বাবান তো চা খাবে না, একটু আগে ভাত খেলো যেহেতু। তো যাই হোক, ভাত খেতে বা ওরা চলে এসেছিলো আর কি, বিকেলবেলায় এসেছিলো, তো সেই জন্য ওই কাকিমার জন্য আর কাকিমার ছেলে মেয়ের জন্য আর বাবানের পাপার জন্য চাটা করলাম আমি। আর আমি তো চা খাই না, তোমরা জানোই, মানে লাল চা খাই না আর কি, দুধ চা খাই, তো সেই জন্য আর নিজের জন্য করিনি। তো যাই হোক, কেমন লাগলো জানি, আজকের মতো টাটা।